আমাদের যে সমস্যা আছে তার চেয়ে আরো হাজার গুণ সমস্যা বিভিন্ন সামাজিক মাধ্যমে এগুলো বিস্তার লাভ করছে, এবং ভারতীয় মিডিয়া থেকে শুরু করে আমাদের পুরো সীমান্ত অঞ্চল অস্থির হয়ে আছে ভারতের কারণে। আর আওয়ামী লীগের যে লোকগুলো আছে বুঝতে হবে যে তারা পালিয়ে আছেন বটে অনেকে, কিন্তু এটা মাসখানিক থাকবে, এরপর কিন্তু তারা বের হয়ে আসবেন। এবং আপনারা মানে ধরে নিতে পারেন যে আগামী 1 মাসের মধ্যে দেখবেন যে বিভিন্ন জায়গাতে আওয়ামী লীগের মিছিল হচ্ছে, মিটিং হচ্ছে। এই বিশাল জনগোষ্ঠী আপনি তাদেরকে সামাল দিতে পারবেন না। এবং আওয়ামী লীগের যে ইতিহাস, সেই ইতিহাস হলো এরা জামাতের মতো অনেকটা ক্যাডার ভিত্তিক রাজনৈতিক দল, ফলে তারা সরকারে বসে বড় বড় ভুল করে, কিন্তু রাজপথে তাদের একটা ঐতিহ্য রয়েছে যে তারা রাজপথে ভালো করে, সাহস শক্তি যে কোনো মানে দলের সাথে তারা বাংলাদেশের প্রেক্ষাপটে সেই 51-52 সন থেকে তারা কিন্তু এটা দেখিয়ে আসছে। তো প্রতিষ্ঠা সেই ন্যাপ মানে ন্যাপ ভাষা নেই আওয়ামী লীগ বা তার আগে আওয়ামী মুসলিম লীগ সব আমলই রাজপথ কাঁপানোর ক্ষেত্রে আওয়ামী লীগের জুড়ি নেই। এবং এত বড় দুর্ঘটনা এবং এত বড় দুঃশাসনের পর যে অভ্যুত্থান হলো, সেই অভ্যুত্থানের পরেও গোপালগঞ্জ, বৃহত্তর গোপালগঞ্জ, সেখানকার মানুষ আওয়ামী লীগের পক্ষে এখনো যেভাবে দাঁড়িয়ে আছে, এটা কিন্তু বিএনপির পতনের পর ফেনীতে হয়নি। এই ঘটনা কিন্তু বিএনপির পতনের পর বগুড়াতে হয়নি, যেটা গোপালগঞ্জ এখনো দাঁড়িয়ে আছে। এবং একটা ব্যাপার এখানে অনেকে বলার চেষ্টা করছে যে শেখ হাসিনা যদি সেই ভারতে না পালিয়ে তিনি যদি গোপালগঞ্জে চলে যেতেন, তাহলে গোপালগঞ্জ, তারপর গোপালগঞ্জের পরে আপনার ধরেন শরীয়তপুর, মাদারীপুর এবং খুলনার একটা বাগেরহাটের একটা বিরাট অংশ এবং বরিশালের অর্ধেকটা, এটির মধ্যে এমন একটা সিমেন্টেড অবস্থা হয়ে যেত যে সেখানে যদি সামরিক বাহিনীকে ইন্টারভেন করতে হতো যুদ্ধ লেগে যেত, রীতিমতো যুদ্ধ, একদম গেরিলা যুদ্ধ লেগে যেত। তো শেখ হাসিনা সিদ্ধান্ত নিতে পারেননি, যদি সিদ্ধান্ত নিয়ে তিনি বাংলাদেশে থেকে যেতেন ইতিহাস কিন্তু ভিন্ন হয়ে যেত। এখন সেই সম্ভাবনাটা যে নাই, সেই সম্ভাবনাটা যে আগামী দিনগুলোতে ঘটবে না এরকম ঘটনা, তাও কিন্তু বলা যাচ্ছে না। এটা হলো অঞ্চল ভেদে। এর বাইরে যদি রাজনৈতিকভাবে আপনি চিন্তা করেন, তাহলে এখনো বৃহত্তর ফরিদপুর, বৃহত্তর বরিশালের সঙ্গে সঙ্গে অন্যান্য এলাকাতে আওয়ামী লীগের যে ব্রুট মেজরিটি রয়েছে, জনপ্রিয়তা রয়েছে বিশেষগুলো এলাকাতে, সেগুলো যদি একসাথে কোনো একটা প্রোগ্রাম দেয় ইউনূস সরকারের পক্ষে বর্তমান জামানাতে তার অ্যাডমিনিস্ট্রেশনই আওয়ামী লীগকে মোকাবেলা করা সম্ভব না। তো সেক্ষেত্রে তাদেরকে বিএনপির আশ্রয় নিতে হবে এবং বিএনপিকে স্পেস দিতে হবে, এবং বিএনপিকে যে যদি স্পেস দেওয়া হয়, পিছনে পুলিশ এবং মিলিটারি দাঁড়িয়ে সেই ছাত্রলীগ যুবলীগ যেভাবে হেলমেট বাহিনী দিয়ে বিএনপিকে প্যাদানি দিয়েছে, এখন যদি বিএনপির এবং জামাতের নেতাকর্মীদেরকে এইভাবে বেসরকারি অস্ত্র দিয়ে, অর্থাৎ আমদা, হকি স্টিক, চাইনিজ কুয়ার, লাঠি শুটে এগুলো দিয়ে পিছন থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ হেল্প দেওয়া হয়, বোঝার চেষ্টা করেন যে কি পরিমাণ রক্তারক্তি ঘটনা ঘটবে। এবং এই ধরনের রক্তারক্তি ঘটনা ঘটানোর জন্য ভারত মানে দরকার হলে হাজার হাজার কোটি টাকা এখানে খরচ করবে। এর কারণ হলো আপনি একটু হিসাব করে দেখেন তো ভারতের বিনিয়োগ কত আছে এই মুহূর্তে বাংলাদেশে, এবং ভারতের যত নাগরিক চাকরি করছে, সেই আসিফ নজরুল সাহেব বলেছেন 26 লাখ, ধরুন 26 লাখ না হোক, 6 লাখ তো আছে। তো এই 6 লাখ লোক উঁচু উঁচু পদে চাকরি করে যে পরিমাণ রেমিটেন্স ভারতে পাঠাচ্ছে, এখন পুরো জিনিসটা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। ভারতীয় পণ্য বর্জনের ডাক যেভাবে এই গণ অভ্যুত্থানের আগে হয়েছিল, সেটি এখন এই বন্যা কেটে যাওয়ার পরে এটি এখন পূর্ণমাত্রা 100% কার্যকর হবে। 3 নম্বর হলো যে ভারতের সঙ্গে যে সম্পর্ক, সেই সম্পর্কের প্রেক্ষিতে যদি চীন বাংলাদেশের রাজনীতিতে জড়িয়ে যায়, তাহলে ভারতের যে 7 সিস্টার, সেই 7 সিস্টার আগামী দিনে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি, একটা মায়ানমারের মতো অবস্থা হয়ে যাবে। তো সেই অবস্থা মোকাবেলা করার জন্য ভারত করবে কি, তাদের সর্বশক্তি নিয়োগ করবে আওয়ামী লীগকে এখানে এস্টাবলিশ করার জন্য, অথবা ছলে বলে কৌশলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কবজা করার জন্য। তো ডক্টর মোহাম্মদ ইউনূস যদি দিল্লির কবলে পড়ে যান, সেক্ষেত্রে আবার
দেশের জামাত বিএনপি সমস্ত রাজনৈতিক